বৌমা, এই তো বাবা আমি এখানে। বৌমা, আমার যে একটু দরকার ছিল মা। বাবা আমি এখানে, আপনি এখানে আসেন। কোন দিকে মা? এই তো বাবা একটু সামনে আসেন। মা কোন দিকে? বাবা একটু বামে। হ্যাঁ এই সামনে আসেন। এই তো বাবা আর একটু সামনের দিকে আসেন। আসেন, এই তো বাবা আসেন, আর একটু সামনে আসেন। আসুন, আর একটু আগান। বাবা, হ্যাঁ রে বাবা। বাবা, বাবা তুমি এখানে কি করতেছো? ওই লাঠিটা খুঁজে পাচ্ছিলাম না, তা বৌমাকে খুঁজতেছিলাম। বৌমা ডাকলাম, এইখানে আসতে বললো। কি বলো বাবা, বৌমা তোমার এখানে আসবে কিভাবে? চলো আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি, চলো আসো। আরে বৌমাকে ডাকে আনলি না? বাবা এখন থেকে নিজের জিনিসপত্র সব নিজে সামলে রাখবা, আর তুমি একটু ঘরে যাও, আমি একটু আসতেছি। আরে কেবলই আসলি, এখনই আবার চলে যাচ্ছিস? বৌমা কষ্ট পাবে না? বৌমা কষ্ট পাবে তাই না? এই বৌমার কষ্ট নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি ঘরে যাও। এখানে হাত দাও। হ্যাঁ যাও আস্তে আস্তে। তুমি কখন আসলা? তুমি তুমি আমাকে মারলে? একদম চুপ। আমার বাবাকে তুই কেন মারতে চাইছিলি? আমার বাবা তোর কি ক্ষতি করছিল? শান্ত, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। কি বলবি? আমার ভুল হচ্ছে? আরে আমার না হয় ভুল হতে পারে, কিন্তু আমার নিজের চোখে যেটা আমি দেখছি সেটা ভুল হয় কিভাবে? আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম তুই একটি ইট দিয়ে আমার বাবাকে তুই মেরে ফেলতে চাইছিলি। আরে তুই যাকে মেরে ফেলতে চাইছিলি, তুই জানিস আমার সেই বাবা অনেক আশা করে তোর মতো একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছিল। তার একটা স্বপ্ন ছিল তুই আমাকে অনেক ভালোবাসবি, আমার এই সংসারটাকে অনেক সুন্দর করে উজ্জ্বল করে রাখবি। আর শুধু তাই না, তুই আমার অন্ধ বাবাটাকেও দেখে রাখবি। তুই জানিস আমি যদি চাইতাম তোর এই আসল রূপটা আমি এখন আমার বাবার সামনে প্রকাশ করতে পারতাম, কিন্তু কিন্তু আমি সেটা করি নাই। কেন করি না জানিস? আমার বাবাটা অনেক কষ্ট পাবে। সে যে স্বপ্ন নিয়ে আমার সাথে তোকে বিয়ে করাইছে, আর সে যদি জানে তুই এরকম একটা মেয়ে, তাহলে আমার বাবাটা অনেক কষ্ট পাবে। শুধুমাত্র আমার বাবার কষ্টের কথা চিন্তা করে আমি তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। দয়া করে তুই আমার বাবার স্বপ্নটা নষ্ট করিস না। চাচা, কত বড় সাহস! আমি তোর কাছ থেকে এটা কখনো আশা করি নাই। এগুলো আপনি কি করতেছেন? আমি তো বুঝতেছি না। কিছুই বুঝতেছিস না তাই না? তোকে আমি বাবার মতো সম্মান করতাম, আর তোকে তোকে বাবার মতো সম্মান করে বাড়িতে আমি থাকতে দিয়েছি, আর তুই কি করলি? আরে আমি কি করলাম? তুই কিছু করিস নি। আরে নিজের চরিত্র খারাপ হলে সেটা কখনো নিজে বুঝতে পারে না। তোর মতো পুরা লম্পট বদমাইশটাকে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। আরে কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? হয়তো তুমি বইটা পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলা, আর এই সুযোগে এই পুরা লম্পটটা তোমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করছিল। শান্ত, তুমি
তুমি চাচা সম্পর্কে এগুলো কি বলতেছো? চাচা এই ধরনের মানুষই না, উনি খুব ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষ। এই নব্বরটা কতটা ভালো মানুষ সেটা আমি এখন নিজের চোখে দেখছি। না, এটা কখনো সম্ভব না। আমার মনে হচ্ছে তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, মানলাম আমি মিথ্যে কথা বলছি, তাই না? তাহলে বুড়ো চাকরটাকে জিজ্ঞেস করো না সে তোমার কি করতে চেয়েছিল। চাচা, আপনি বলেন তো কি করতে চেয়েছিলেন আমার সাথে? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, তোমার ম্যাডামকে বলো তুমি কি করতে চেয়েছিলে। হইতাছি, কিন্তু জানি না আমার উপর যে কলঙ্কের দাগ পড়লো এটা মুছবো কিনা, আর আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা। এই বাড়িতে যেদিন আপনি আমার কাজে নিয়ে আইছেন সেই দিন থেকে আপনারা আমার নিজের ছেলের মতো মনে হয়েছে। আমি কখনোই আপনাদের দুইজন রে খারাপ চোখে দেখি নাই, সবসময় আপনাকে মঙ্গল চিন্তা করছি। তখন কাম করতে আসছিলাম, হঠাৎ তাকে দেখি ম্যাডামের সোফার উপর বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। এদিকে এসি চলতেছে, আমি ভাবলাম ম্যাডামের বোধহয় শীত লাগবো, তাই পাশে বইয়া বইটা সরাইয়া একটা চাদর গায়ে দিতে লইছিলাম। আমার নিজের মাইয়া যদি এইভাবে শীতে কষ্ট পাইতো আমি কি চুপচাপ বয়ে থাকতাম? অথচ আপনারা আমার সাহেব, আমি ওই ধরনের মানুষ না। আমার ওরা একদম নিজের মেয়ের মতন মনে হয়, আমার ভুল বুঝায় না। তবে সাহেব, এইটা সত্য, ম্যাডামের লাগে আমার আলাদা একটা মায়া কাজ করে, কিন্তু সেটা কোনো খারাপ উদ্দেশ্য না। একদম ম্যাডামের বয়সে একটা মাইয়া আমার যৌতুকের যন্ত্রণায় বিষ খেয়া বইরা গেছে। আমি সাহেব সেই স্নেহের চোখে ম্যাডামরা দেখি, কোনো খারাপ চোখে দেখি না। আমারে ভুল বুঝলেন না। কি হলো এবার? শুনলো তো চাচা কি বললো? মানুষ নিজের চোখে যেটা দেখে না এটা কখনো সত্য হয় না, তার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে। তুমি না জেনে না বুঝে চাচাকে খারাপ ভেবে ফেললে। তারপরেও যদি তোমার মনে হয় চাচা অন্যায় করেছে, তুমি তাকে এক্ষুনি গাড় টাকাতে বের করে দাও। আসলে আমি বড় একটা অন্যায় করে ফেলছি চাচা, কারণ এই বাড়িতে যেদিন আপনি প্রথম আসছিলেন সেদিন থেকে আপনাকে আমি আমার নিজের বাবার মতো করে দেখতাম, আমার বাবার মতো করে সম্মান করতাম। কিন্তু আজকে হঠাৎ করে এরকম সিচুয়েশন আপনাকে দেখে আমি না আমার পিছনের সমস্ত সম্মান আপনার প্রতি যেটা ছিল আমি সেটা ভুলে গিয়ে আপনাকে অনেক বাজে কথা বলে ফেলছি চাচা। আসলে আমার উচিত ছিল আপনার কাছে এসে আপনাকে সুন্দর মতো জিজ্ঞেস করা যে আপনি এখানে বসে কি করতেছিলেন। সেটা না করে চাচা আমি আপনার গায়ে হাত ধরে ফেলছি চাচা। চাচা আমাকে আপনি ক্ষমা করে দিন চাচা, আমাকে আপনি ক্ষমা করে দিন। বাবা রে, আপনি আমাকে বাবার মতো কইলেন। বাবা মায়ের কাছে কি সন্তানদের অপরাধ থাকে? আপনি যে ভুল বুঝতে পারছেন এতেই খুশি। স্যার আসতে পারি? আরে তানহা, এসো এসো, বসো। কিছু বলবা? স্যার আপনার সাথে না আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলো না, কি বলতে চাও বলো। যদি আমি বলি আপনি বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবো না, বলো না। স্যার আমি আপনার ছেলেকে ভালোবাসি, আর ওর সাথে না আমি এতটাই ক্লোজ হয়ে গেছি যে আমি এখন মানে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কিন্তু এখন আপনার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই আর কি আমি আপনার কাছে আসলাম। স্যার আমি তো এখন বিপদে পড়ে গেছি, আমি কি করবো বলেন? এটা তো বিপদে পড়ারই কথা। তোমরা যে এখনকার ছেলেমেয়েরা কি করো না। আচ্ছা তুমি বসো, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ একটু আমার রুমে আয়। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। আমি এই অফিসের চেয়ারম্যান, তুই সিইও। একটা কর্মীকে ভালো লাগতেই পারে, আর সম্পর্ক ভালোবাসা দিয়ে গড়াতেও পারে, কিন্তু সেটা আমাকে জানানো উচিত ছিল। ও আমাকে বলছে তুই নাকি ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে,
আর তোদের ভালোবাসা এত দূর গড়িয়েছে যে ও এখন প্রেগনেন্ট। কথা কি সত্য? না বাবা, কি বলছে এসব কথা? এই সম্পূর্ণ মিথ্যে কথা বাবা। ও হয়তোবা আমাকে ফাঁসানোর জন্য এসব কথা বলছে। এই দেখ, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এটা তোমার সাজানো একটা নাটক। আসলে তোমাদের মতন মেয়েরা না এরকম করে, ওই একটা অফিসে ঢোকে, তারপরে দেখে যে ঊর্ধ্বতন কি আছে, আর সেখানে তুমি তো একেবারে মালিকের ছেলেকে পেয়ে গেছো। বুঝতে পেরেছি, একটা শর্টকাট খুঁজেছি, তাই না? স্যার, শর্টকাট বলতে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? শর্টকাট এটাই বোঝাতে চাচ্ছি, কোথাকার না কোথাকার পাপ তুমি এসেছো আমার ছেলের কাছে চাপিয়ে দিতে। না স্যার, বিশ্বাস করেন, এটার জন্য ওই দায়ী। আচ্ছা, মানলাম যে এর জন্য ওই দায়ী। ওই যে দায়ী, এটার কোনো প্রমাণ আছে তোমার কাছে? স্যার, আমি তো ওকে মন দিয়ে ভালোবাসেছিলাম, তাই প্রমাণ রাখার কোনো প্রয়োজন আমি মনে করিনি। প্রমাণ থাকে না, আসলে কি জানো, প্রমাণ থাকলেও কিচ্ছু হতো না। আমি কি চাইতাম আমার ছেলে একটা মামুলি কর্মীকে বিয়ে করুক? প্রশ্নই আসে না। আমার সব কিছু যায় আসে না। তুমি এখন আসতে পারো। কি বাবা, ঠিক বলেছি না? একদম ঠিক বলছো বাবা। আচ্ছা বাবা, বলতো ঘটনা কি তুই ঘটিয়েছিস? আসলে বাবা, হ্যাঁ বাবা। অসভ্য! কি ভেবেছিলি তুই? তুই যা খুশি তাই করে পার পেয়ে যাবি? আমি জানতাম তুই এই কথা স্বীকার করবি না, আর সেজন্যই আমি এই নাটকটা করেছি। তোদের মতন কিছু অসভ্য মানুষের জন্য না এই ধরনের মেয়েরা আজ নিরাপদ নয়। প্রত্যেকটা অফিসে কেউ না কেউ থাকে এই ধরনের কর্মীদের সর্বনাশ করবার চিন্তায়। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আজকেই তোদের আমি দিয়ে দেবো। হ্যাঁ বাবা, কোনো কথা হবে না, তোমার কোনো কথা শুনতে চাই না। আজ নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দিয়ে দেবো। আউট, যাও নিজের রুমে যাও। মামনি, তুমি কোনো চিন্তা করো না। আজকে তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো, আমি নিশ্চয়ই দাঁড়িয়ে থেকে দেখতাম না। মামনি, মামনি, তুমিও তাড়াতাড়ি চলে আসলে। তুমি কি আজকে প্রাইভেটে যাও নাই? না, যাই নাই। কিন্তু এই যে এই লোকটাকে, আরে ওই যে তোমার আঙ্কেল তোমাকে যে চকলেট এনে দিয়েছিল, আইসক্রিম এনে দিয়েছিল, মনে নেই? ভুলে গিয়েছো তুমি? আমার সব কিছুই মনে আছে, কিন্তু উনি তোমার বেডরুমে কেন? ওই যে ফোন রেখে গেছো তো, ওইটা নিতে আসছিল। আরে এইটাই আর কি, চলে যাবে। ফোন নিতে আসতে ভালো কথা, কিন্তু উনি তোমাকে জড়াই ধরে আসেন না। আরে কই চলে গেল? তুমি হয়তো দেখোনি, আমরা তো ডাইরেক্ট কথা বলতেছিলাম যে কেমন আছে কি নেই, এইসব কথা বলতেছিলাম, বুঝছো? মা, সত্যি করে বলো, এই আঙ্কেলের সাথে তোমার কিসের সম্পর্ক? আর যদি না বলো, তাহলে আমি এখনই গিয়ে বাবাকে ফোন দিয়ে সবকিছু বলে দিব। আরে মামনি, তোমার বাবাকে কেন এগুলো বলতে যাবে? আর এখানে তো তেমন কিছু হয়নি যে বাবাকে বড় লাগবে, তাই না? বলো। মা, আমি যেহেতু বলে ফেলছি যে আমি বাবাকে সবকিছু বলে দিব, তাহলে আমি বলেই দিব। আর তুমি বাবাকে ঠকাইতেছো। কি বললি? তুই তোর বাবাকে বলে দিবি? তোর জন্য এত বোঝানোর পর বুঝলি না তো কিভাবে বোঝাতে হয় আমার জানা আছে। এদিকে কি মামনি, কি যেন বলছিলে? তোমার বাবাকে বলে দিবি? হ্যাঁ, বলে দিব। কারণ আপনি আমার মার সাথে যা করতেছিলেন আমি তো মানতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ঠিক। তোমার মার সাথে আমি যেটা করেছি সেটা তো তোমার বাবার কাছে বলাই উচিত, তাই না? কিন্তু তার আগে তো আমার কিছু কথা আছে। তোমাকে যে চকলেট খাওয়াছিলাম সেটা কি ভুলে গেছিলাম? আচ্ছা তা না, বলো তো, তোমার কাছে কি তোমার মেয়ে বড় নাকি তোমার নিজের আত্মসম্মান বড়? অবশ্যই আমার আত্মসম্মান বড়, কারণ যেই মেয়ে কিনা তার মায়ের কথাই শোনো না, সেই মেয়ে থেকে আমার আত্মসম্মানটাই বড়। ভেরি গুড। শুনলে তো মামনি, তোমার মা কি বলবো? তোমার থেকে তার নিজের আত্মসম্মানটা অনেক বড়। তাহলে এখন কি করা দরকার? তোমাকে আরেকবার চকলেট খাওয়ানো দরকার। আর এবার এমন চকলেট খাওয়াবো না, একদমই দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেবো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ধরো ওরে।
ওরে গলা টিপা ধরো। তানা, তানা, কি হয়েছে আমাদের? কি আমাদেরকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কি? কেয়া, কে আমার কথা বল, সত্যি করে বল, আমার মা কিভাবে মারা গেল? আসলে আমি না কোনো কিছু জানি না। আমি রুমে এসে দেখি খেয়াল আমাদের মাঝে নেই, ও চলে গেছে আমাদেরকে ছেড়ে। মিথ্যাবাদী! কিভাবে মারা গেছে জানিস না? না, আমি জানি। আমার মেয়েটা মরার আগে আমাকে ভুলে গেছে। জানো বাবা, তুমি তাড়াতাড়ি আসো। শুধুমাত্র তোর কুকীর্তির কথা আমার মেয়েটা যেন আমার কাছে বলতে না পারে, এই জন্য তুই এই মেয়েটাকে মেরে ফেলেছিস। তুই তো মা না, তুই মা নামের পিশাচ, তুই একটা ডাইনি। কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি তোকে ফাঁসিতে চড়িয়ে তবেই ছাড়বো। মা, কেয়া, মারে। হ্যালো বাবা। হ্যাঁ মামনি, কি করতেছো তুমি? এই যে বাবা কাজ করতেছি। কাজ করতেছো মানে তুমি আবার কিসের কাজ করতেছো? না মানে আমি টিভি দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, তা তোমার আম্মু কোথায়? রুমে। আচ্ছা, একটু ফোনটা দাও তো বাবা। ঠিক আছে। কি ব্যাপার, এত কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসলাম, আর তুমি এরকম দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি এত টেনশন কেন করছো? তাছাড়া আমি তো তোমারই, তাই না? সব ঠিক আছে। আচ্ছা শোনো না, আমরা যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করি, তোমার বাচ্চাটা যদি কিছু বলে ফেলে? আচ্ছা, আর কিসের বাচ্চা? ও তো আমার পেটের না, তাই না? আর ওকে আমি যে আতঙ্কতে রাখছি, আমার মনে হয় না যে ও কখনো ওর বাবাকে বলতে যাবে। মা, তুই তুই এখানে কেন আসছিস? মা ওই যে তোমার ফোন। এখানে রেখে চলে যা। কি ব্যাপার? তুই এবার হাত করে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। দিল মুখ টপ করে। আরে পাগলি, তুমি এত চিন্তা করো কেন? আমি আছি না তোমার সাথে। শুধুমাত্র ওর নামে জায়গা সম্পদগুলো আছে বলে, না হয় কবে যে আমি ওকে গলা টিপে মেরে ফেলতাম। আরে বাবা, সেটা তুমি খুব ভালো করেই জানি, আর সেজন্য তো আমাদের যে প্ল্যানটা আছে সেটা এখন করতে হবে। কি জানো, যত দ্রুত পারো এই সম্পত্তি, টাকা পয়সা সব কিছু তুমি নিজের নামে করে নাও। তারপরে সময় সুযোগ করে ওই বুড়োটাকে আর এই বাচ্চা মেয়েটাকে একসাথে মেরে তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো। তখন তো আমাদের কোনো সাক্ষী থাকবে না, তখন এই বাড়ি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমাদের দুজনের হয়ে যাবে। আরে বেবি, বুঝো না কেন? আমি তো সেই অপেক্ষায় আছি। আর না হয় কি ওর মতো একটা বুড়ো সংসার করতাম? তোমার মতো একটা কিউটি বয়ফ্রেন্ড পেলে। কেয়া, কেয়া, মা তুই কাঁদতেছিস কেন? না বাবা, কিছু না, এমনি।
বুকে নেন, বুকে নেন। শান্ত ভাই আসেন। কে আপনি? তানহা, তানহা, কি হয়েছে আবার? কি হলো আবার, কি হয়েছে? আরে তুমি তুমি এই সময় কেন এসেছো? তোমার তো আরো পরে আসার কথা ছিল, তাই না? এই অসময় না এলে অনেক কিছু জানতে পারতাম না। উনি কে? আরে ও তো আমার খালাতো ভাই। আমি ভেবেছিলাম তুমি যখন বাসায় আসবে তোমার সঙ্গে পরিচয় করতে। বেয়াদব, মিথ্যুক, আর কত মিথ্যে কথা বলবা? তুমি ভেবেছো কিছু জানি না, না? এসব তুমি কি বলছো? দেখো, আমার মনে হচ্ছে তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। চুপ করো। আর কত মিথ্যে কথা বলবা? ভুল না? হ্যাঁ, ভুলই বটে। এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, কিন্তু আজ আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। আমার মেয়ে তোমার কাছে যে ফোনটা নিয়ে গিয়েছে ওটা কিন্তু এখনো কানেক্টেড। 46 মিনিট। তোমাদের সব কথাই আমি শুনছি। তুমি কত বড় নির্লজ্জ মেয়ে। ছি 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 ছি। ওর মা মারা যাওয়ার পর আমি তো একটা গরিব ঘরের মেয়ে খুঁজেছিলাম যে আমার মেয়েটাকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করবে। আর তুমি তুমি আমার এই মেয়েটাকে আতঙ্কের মধ্যে রাখছো। ওর সাথে তোমার সম্পর্কের কথা আমাকে বলে দিলে তুমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলবে এমন ভয় দেখিয়েছো। শুধু ওকে না, সম্পত্তি নেওয়া হলে আমাদের দুজনকে তুমি বিষ খাইয়ে মেরে ফেলবে। নারী তো হয় মমতার প্রতিমূর্তি, তুমি তো পিশাচ। ছি 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 ছি। কার জন্য এতদিন আমি বেঁচে আছি? তোমাকে আর এক মুহূর্ত আমার বাড়িতে রাখবো না। বের হও, আর ডিভোর্সের কাগজ তোমার বাড়িতে চলে যাবে। কি ব্যাপার, তুমি এখনো কেন দাঁড়িয়েছো? বেরো। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। মাফ? তোমার মতো মেয়েকে মাফ? তোমার মতো মেয়েকে মাফ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তোমার কত বড় সাহস! তুমি আমার এই কন্যাকে মেরে ফেলতে চেয়েছিলে। বেরো, আউট। কান্না করিস না মা, আমাদের কাউকে দরকার নাই। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। বৌমা, এগুলা কিসের দলিল? এই দলিলটা হলো আপনার যত সয় সম্পত্তি আছে ওইটার দলিল। আর এই সয় সম্পত্তি আপনি স্ব ইচ্ছায় আমার নামে লিখে দিচ্ছেন। চুপচাপ করে একটা সাইন করে দেন। এগুলো তুমি কি কইতেছো বৌমা? সহায় সম্পত্তি তোমার নামে লিখে দেবো কেন? আমার সহায় সম্পত্তি যদি কেউ পায় সেটা আমার পোলা পাইবো, তুমি কেন মা? হ্যাঁ, আপনার ছেলে মানছি, এটা আপনার ছেলে পাবে, কিন্তু আমি তো আপনার ছেলেরই বউ। আমি পাওয়া যে কথা আপনার ছেলের পাওয়া একই কথা। শোনো বৌমা, আমার পোলার যদি ইচ্ছা করে সে সব কিছু তোমার দিতে পারে, কিন্তু আমি তো দিতে পারি না রে মা। আমি যতদিন বাইসা আছি এই সম্পত্তি আমার পোলাও পাইবো না, তুমিও পাইবা না। আমি মইরা গেলে এটা এমনিতেই আমার পোলাই পাইবো। আপনি কবে মরবেন আর কবে আপনার ছেলের নামে এই সয় সম্পত্তি লিখে দিবেন, তারপর আপনার ছেলে আমাকে লিখে দিবে। আর আমার হাতে এতটা সময় নেই, আমি পারবো না। আমি আপনাকে যা বলছি আপনি চুপচাপ করে এক্ষুনি সাইনটা করে দিন। না বৌমা, আমি যেটা বলছি ওই চূড়ান্ত। আমি কারণ আমি লিখে দিই না। ও আচ্ছা, তার মানে আপনি সাইনটা দিবেন না? শান্ত, এই শান্ত। কি হলো? বাবা, বাবা দেখ, তোর বউ এই দলিলগুলো আইনা আমার কইতেছে এখানে স্বাক্ষর দিতে। এই সব সহায় সম্পত্তি নাকি ওর নামে লিখে দিতে হইব। বাবা, তোমার যত সয় সম্পত্তি আছে আর এই বাড়ির সব তো তুমি আমার নামে লিখে দেবা, তাই না? হ্যাঁ, সব তো তোরাই দিবি, কিন্তু এই সহায় সম্পত্তি আমি আরেক বাড়ির মাইয়াকে কেন লিখে দেবো? যে মাই আমার শ্বশুর হিসাবে মানেই না। একজন শ্বশুর হিসাবে আমার কোনো মূল্যই নাই এই বাড়িতে। আমার দিয়ে বাড়ি সব কাজ করায়, আর আমি তার নামে আমার জায়গা জমি লিখে দিব? বাবা, সে তো আমার বউ, তাই না? আর তার নামে লিখে দেওয়া মানে তো আমার নামে লিখে দেওয়া। আমরা তো একসাথেই থাকবো আর সবকিছু তো আমাদের নামেই থাকবে। তুমি লিখে দাও বাবা। শান্ত বাবা, বাবা তুই ভুল করতেছস। তুই তোর বাপের কথা শোন, এইসব কথা বুঝ না বাপ। তুই একদিন বড় রকমের বিপদে পড়বি। বাবা, এসব নিয়ে তুমি চিন্তা করো না। আর তোমার বৌমা যেহেতু বলছে লিখে দিতে,
আর তুমি লিখে দাও, পরে কি হবে সেটা পরে দেখা যাবে। বন্ধ করো তোমাদের নাটক। আর শান্ত, তোমার বাবা কি সিগনেচারটা দিবে? আর যদি না দেয় আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। আর হে, আমি আমার বাপের বাড়ি গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো না, আপনার ছেলেকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিন। শুনলে শুনলে বাবা, তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে? আচ্ছা বাবা, তুমি বলো তো, তুমি কি চাও আমাদের সংসারটা ভেঙে যাক? বাবা, আজ হোক কাল হোক তুমি তো এই সম্পত্তি আমার নামে লিখে দেবে, তাই না? তো তুমি এখনই লিখে দাও। যাক, তাহলে আমরা বোঝা শেষ না, তোমার বাবা এখানে সাইন করবে না। তাহলে আমি গেলাম। বোমা, বাবা, আপনার তো কাজ শেষ, আপনি বরং এখন একটা কাজ করেন, আপনার কাপড় চোপড় সবকিছু গুছিয়ে আপনি এবারে থেকে বের হয়ে যান। বোমা, বোমা তুমি এসব কি করতেছো? শান্ত, শান্ত, তোর বউ এসব কি কয়? আমার বাড়ি চাইরা আমি বাইরে হয়ে যাবো? আসলে বাবা, এখন তো বাড়িটা না আছে তোমার, না আছে আমার। আর তার মধ্যে তুমি যদি আমার সংসারে সুখ চাও, তাহলে বাবা তোমার বৌমা যেটা বলছে তোমাকে সেটাই করতে হবে। আর বাবা, সব থেকে বড় কথা হলো বাড়িটা এখন ওর। আর এই বাড়িতেও কাকে রাখবে কাকে বের করে দিবে সেই সিদ্ধান্ত একান্তই ওর। আমার কিছু বলার নেই বাবা। তো আমার সারা জীবনের যত কামাই রোজগার সব যে তোর বউয়ের নামে লেখা দিছি, আমার কোনো আফসোস লাগতেছে না, কিন্তু আমার একটা ভয় লাগতেছে রে বাবা। আজ আজ আমার নিজের বাড়ি ছাইরা যেমন আমারে চলে যাইতে হইতেছে, কোনদিন তোরেও নাই বাড়ি ছাইরা চলে যেতে হয়। তোর সংসার আমি ভাঙবো না, তোর সংসার আরো ভালো হোক, তোরা সুন্দরভাবে ভালোভাবে থাক, আমি দোয়া করি। বাবা, 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 তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা। বাবা, আমার একদম সর্বনাশ হয়ে গেছে বাবা। সর্বনাশ? সর্বনাশ তোর কেমন করে হইব? সর্বনাশ তো আমার করছস, তোকে তো মহা সুখে থাকার কথা। না বাবা, আমি একদম সুখে নেই বাবা। তুমি ওদিন যেটা বলেছিলে সেটা একদম সবটাই সত্যি হয়েছে বাবা। তুমি ওর নামে সবকিছু লিখে দেওয়ার পরে তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বাবা। তারপরে সে প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করতো বাবা। শুধু খারাপ ব্যবহার না, কিছুদিন পরে সে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক শুরু করছে বাবা। আর আমার চোখের সামনে তাকে বাড়িতে নিয়ে আসতো। আমি কিছু বলতে পারতাম না। আমি যদি কিছু বলতে যেতাম আমাকে বলতো, তুই যদি একটা কথা বলিস তোর বাপের মতো তোকে বাড়ি থেকে বের করে দিব। আমি শুধু বাবা সবটা নীরবে সহ্য করছি, শুধু মান সম্মানের ভয় বাবা। কিন্তু এখন তাকে নিয়ে এসে ওই বাড়িতে থাকে বাবা। আর আমাকে বাবা তোমার মতো বাড়ি থেকে বের করে দিচ্ছে বাবা। আমার না দুনিয়াতে যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা। মা মারা যাওয়ার পরে
তুমি তো আমার শেষ আশ্রয় ছিলে বাবা। তুমি তুমি আমাকে একটু আশ্রয় দিবে বাবা। আমি তোমার কাছে, তোমার পায়ের কাছে থাকতে চাই বাবা, তোমার পায়ের কাছে থাকতে চাই বাবা। কি হলো বাবা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন বাবা? আমাকে কি একটু আশ্রয় দিবা না বাবা? দিব বাবা। সন্তানের কাছে বাবা মার আশ্রয় না হতে পারে, কিন্তু মা বাবার কাছে সন্তানদের জন্য আশ্রয়ের দরজা সবসময় খোলা। কি ব্যাপার, তুমি আমাকে চর মারলা? চোর মারবো না তা কি করব? চর মারবা কেন? আপনি কখন থেকে আমার পিছু নিচ্ছেন? আপনি বাবার বয়স এটা লোক হয়ে আপনি কিনা মেয়ের বয়স এটা মেয়ের পিছু নিচ্ছেন? আরে আপনার ফেসের মধ্যে না লুচ্চা লুচ্চা ভাব দেখা যাচ্ছে। তাছাড়া আপনি তো এমনি লুচ্চা, লুচ্চা না হলে কি আমার মতো মেয়ের পিছনে যাইতেন? আর আপনি আমার পিছনে নিয়েছেন বলেই আমি আপনাকে থাপ্পড় মেরেছি। আরে মা শোনো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি আসলে যেটা ভাবতেছো আরে রাখুন, আপনি কোন মুখে আমাকে মা বলেন? এমনিতেই বুড়ো হয়ে গেছেন, এখনো চরিত্র ঠিক করেননি, আর কিছুদিন পরে তো কবরে যাবেন। আরে মারে, তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিতেছো। আপনার আর কোনো কথাই আমি শুনতে চাই না। তাছাড়া আপনাদের মতো মানুষদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। দেখাচ্ছি আপনাকে মজা। তোর মতো বুড়াকে কিভাবে শিক্ষা দিতে হয় না সেটা আমি ভালো করে জানি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আরে দেখো না, বাবার বয়সে লুক হয়ে এসে আমার মতো একটা মেয়ের পিছু পিছু যাচ্ছে। তুমি এক্ষুনি লেক প্যাকে চলে আসো, আমি তাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ওকে, তোকে আজকে আমি দেখাচ্ছি মজা। মা তুমি ভুল করতেছো, মা অনেক বড় ভুল করতেছো। চুপ থাক। যদি জনগণের হাতে না গণদোলায় না খেতে চাস, এখানে চুপচাপ করে বসে থাক। বস বলছি। এই বলো কি হয়েছে? আরে দেখো না, এই বুড়োটা সকাল থেকে আমার পিছু নিয়েছে। তার জন্য ওকে এখানে নিয়ে আসছি উচিত শিক্ষা দেওয়ার জন্য। এখন এই অসভ্য লম্পটটাকে তুমি কি শিক্ষা দিবে দাও? ওরে কি শিক্ষা দিতে হবে সেটা নিয়ে তুমি ভাইবো না। হারামজাদা পুরা, এই বয়সে মেয়েদের পিছনে। আজকে তোরে কি করে তুই দেখ। আজকে তো তোরে আমি। কি ব্যাপার শান্ত, তুমি থেমে গেলে কেন? হ্যাঁ ঠিকই তো, থামলি কেন? মার মার আমারে। কোনো সন্তান তার বাবার গায়ে হাত করতে পারে না। বাবা? কে বাবা? যাকে তুমি লম্পট বদমাইশ টিজার বলেছ, যার গায়ে হাত তুলতে তুমি আমাকে বাধ্য করেছো, সেই লোকটাই হচ্ছে আমার বাবা। সে তোমার বাবা, কিন্তু আমার পিছু নিয়েছে কেন? কেন পিছু নিছি জানতে চাও? আমার ছেলে তোমার সাথে প্রেম করে, কিন্তু ও কখনো এটা আমাকে বলে নাই। আমি ওর এক বন্ধুর কাছ থেকে কথাটা শুনি। যেহেতু ও আমাকে বলে নাই, আমি কিভাবে ওর বিয়ের সম্বন্ধ তোমাদের বাসায় পাঠাই? তাই আমি তোমার পিছু নিয়েছিলাম যে তোমার কাছ থেকে জেনে নেব তোমাদের বাসা কোথায়, ঠিকানা কি। তাই আমি তোমার সাথে দেখা করতে চাচ্ছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে তুমি কি সত্যি আমার ছেলেটাকে ভালোবাসো। তাহলে আমি আমার ছেলের প্রস্তাব তোমাদের বাসায় নিয়ে যেতাম। কিন্তু তুমি তো আমাকে কোনো কথা বলারই সুযোগ দিলে না। কথার আগেই তুমি জানো তাই বলে আমাকে অপমান করলে। আমার ছেলেকে ফোন দিয়ে ডেকে এনে আমাকে অপমান করলে। বাবা চলো বাড়িতে চলো, অনেক হয়েছে। আরে বাড়িতে যাব মানে? ও তো ইচ্ছা করে না, এটা তো একটা ভুল বুঝাবুঝি। কোনটাকে তুমি ভুল বুঝাবুঝি বলছো বাবা? যে মেয়েটা রাস্তার মধ্যে একটা মুরব্বী বয়সী বাবার মতো বয়সী একটা মানুষকে সম্মান করতে পারে না, তার গায়ে হাত তোলার জন্য আমাকে ডেকে পাঠাইলো। আজকে যদি তুমি না থাকতে, আজকে যদি তোমার মতো অন্য একটা মানুষ থাকতো, তাহলে তুমি কি করতাম? সেই মানুষটার আমি গায়ে হাত তুলতে বাধ্য হতাম। মা শোনো বাবা, যেই মেয়েটা একটা মানুষকে সম্মান করতে পারে না, তাকে বিয়ে করে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। সে আমাকে কেন, তোমাকে কেন,
সে কাউকে কোনোদিন সম্মান করতে পারবে না। বাবা, বাড়িতে চলো। এই যে আমি আসতেছি। কি ব্যাপার খেয়া, তোর হাত কাঁপছে কেন? তোর গায়ে কি জ্বর আসছে? কই, তোর গায়ে তো জ্বর নেই। না মামি, ওই তুমি তো অনেকক্ষণ আগে পানি দিয়েছো, একটু দেরি হয়ে গেছে তো, তাই তুমি যদি রাগ করো এর লিগে ভয়ে হাত পা কাঁপতেছে। রাগ তো হওয়ারই কথা। তোর কাছ থেকে পানি তুমি এখন চেয়েছিলাম? কতক্ষণ আগে পানি চেয়েছি, তো সব করে জিলাপি করিস। তানহা, এই পানি তুমি খেতে পারবে না। পানি খেতে পারবো না কেন? কি হয়েছে? খেয়া, সত্যি করে বল, এই পানির মধ্যে তুই কি মিশিয়েছিস? মানে মামা, আমি তো কিছু মিশাই না, এটা শুধু পানি। চুপ, একদম চুপ। কার সাথে মিথ্যে কথা বলছিস? একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না। সত্যি করে বল, সত্যি করে বল, এই পানির মধ্যে কি আছে? কি শুরু করলো তুমি? আর ও তো একটা বাচ্চা মেয়ে, ও কেন আমার পানিতে কিছু মিশাতে যাবে? তানহা, তুমি চুপ থাকো। আমি নিজের চোখে দেখছি ও পানির মধ্যে কিছু একটা মিশিয়েছে। খেয়া, তোর মামা যেটা বলেছে এটা কি সত্য? মামি, তুমি বিশ্বাস করো, আমি বাড়িতে কিছু মিশাই নাই। মামা আমারে অযথাই ভুল বুঝতেছে। না, আমি ভুল বুঝতেছি না। সত্যি করে বল, সত্যি করে বল, এই পানির মধ্যে তুই কি মিশিয়েছিস? আমি জানি ও পানির মধ্যে কি মিশাইছে। জানতে চান এই পানির মধ্যে কি মিশাইছে? আমি জানতে চাই, এই পানির মধ্যে ও কি মিশাইছে? এই পানির মধ্যে ও বিষ মিশাইছে। বিষ? হ্যাঁ, বিষ। খুব আশ্চর্য হয়েছেন না সাহেব? একবার ভাইবা দেখেন তো, এইটুক বাচ্চা মাইয়া কেন এই মহিলারে মাইরা ফেলতে চায়? পাইছেন কোনো হিসাব? পান নাই। আপনি তো ভাবছেন আপনার এই মা মরা ভাগ্নিটারে নিয়েছিলেন মায়ের স্নেহে মানুষ করানোর লাইগা, তুলে দিয়েছিলেন আপনার বউয়ের কাছে। কিন্তু আপনার এই বউ ওরে কোনোদিন মায়ের স্নেহ দেয় নাই। এই বাড়ির প্রত্যেকটা কাজ ওরা দিয়া করায়। যখন কোনো কাজ থাকে না তখন পাটে পায়, হাততে পায়, পিঠ চুলকে জানায়। এই মায়াটারে নির্যাতনের উপর রাখছে। এই মায়াটা আপনারা জানি না কইয়া দেয়, এর লেগে ওরা ভয় দেখাইছে। কইছে তুই যদি তোর মামারে কিছু কইয়া দেস আমি তোরে বিষ কইয়া মাইরা ফেলামু। মায়াটা তোরে কিছু কইতে পারে না। আপনি তো সাহেব কিছুই জানেন না। আপনি তো ধারণা করছেন আপনার ভাগ্নি মহা সুখে আছে। আজ কতটুকু সুখে থাকলে এইটুকু বাচ্চা তার মামিরে বিষ খাওয়াইয়া মারতে চায়। ও সহ্য করতে পারে নাই সাহেব, ও সহ্য করতে পারে নাই।
তাই এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এইসব শুনেও যদি আপনার মনে হয় এই মায়াটা ওর মামির বিষ করে মারতেছে এবং অপরাধ করছে, তাহলে নেন এই বিষের পানি ওরে গাওয়া মায়েরা ফেলান। না চাচা, খেয়া কোনো অপরাধ করে নাই। এই এই বিষের পানি, এই বিষের পানি খাওয়ার কোনো যোগ্যতাই খেয়া নেই। এই বিষ যদি খেতে হয় একমাত্র ও খাবে। নে, এখন দাঁড়িয়ে এই পানিগুলো তুই সব খাবি নে। শান্ত, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর ওর সাথে এমনটা করা আমার একদমই ঠিক হয়নি। আমি ওর সাথে কখনো এমন করব না। ক্ষমা? কাকে ক্ষমা করব? তোমাকে ক্ষমা করব? আরে যে কিনা একটা সামান্য এতিম মেয়েকে সারাক্ষণ বাড়ির সমস্ত কাজকর্ম করে, তাকে অত্যাচার করে, তাকে ঠিকমতো খাবার পর্যন্ত দেয় না, তুমি তাকে একটাবারও তার দিকে খেয়াল করলে না যে বাচ্চাটা এতিম, তাকে একটু ভালো ব্যবহার করি, তাকে একটু ভালো খাবার দেই? কিন্তু না, তুমি তার সাথে প্রতিনিয়ত অন্যায় করতে, আর সেটা সে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তোমাকে সে বিষ খাওয়াতে বাধ্য হয়েছিল। তোর কোনো ক্ষমা নেই। এখন এই মুহূর্তে এই বিষ তুই খাবি, খা। এই বিষের পানি এখন তুই খাবি, খা। থাক মামা, তুমি বিষের পানিটা মামির খাওয়ার জন্য আর জোর করো না। তুমি মামিরে মাফ করে দাও। আর তার সে শোনো, তুমি আমার কোনো একটা এতিমখানে রেখে আসো, তাইলে এই বাড়িতে সুখ ফিরাইব। আমার রেখে আসো। না না খেয়া, তোর কোথাও যাওয়া লাগবে না। আজকে পর থেকে তুই আমার বাসা থাকবি আর আমার মেয়ে হয়ে থাকবি। দেন না ম্যাডাম, আল্লাহর রাস্তায় আমাকে কয়টা ভিক্ষা দেন। ওয়েট, চলো। এই ধরো। চাচা, আপনি ভিক্ষা করেন ঠিক আছে, কিন্তু এত সুন্দর একটা মিষ্টি মেয়ে, ওর পড়াশোনা বন্ধ করে আপনি সাথে ওকে নিয়ে আসেন, এটা কি আপনি ঠিক করেন? ম্যাডাম, আমি অন্ধ মানুষ, একা চলাফেরা করতে পারি না, তাই আমার এই নাতিনটারে লইয়া আর কি ভিক্ষায় বাইরে। তা না হয় বুঝলাম চাচা, কিন্তু ওর বাবা কোথায়? ওর বাপের কথা কইতাছেন? আমার জীবনের সমস্ত আয় রোজগার খরচ কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি, শিক্ষা দীক্ষা করাইছি, সুন্দর বিয়া করাইছি। এই শহরে আইয়া কোন জানি আধুনিক মাইয়ার পাল্লায় পইরা ওর মাটারে ছাইরা দিছে। আমগুরে সবাই রে ছাইরা ভুইল্লা ওনার খোঁজ খবর নাই। পেটের দায়ে এখন মায়াটারে লইয়া ভিক্ষায় বাইর হইছি। তার মানে ওর বাবা আপনাদের কোনো খোঁজ খবরই রাখে না? না ম্যাডাম, হ্যাঁ আমগো কোনো খোঁজ খবর রাখে না। আর খোঁজ খবর রাখে না লাইগাই শহরে আইছি ভিক্ষা করতে। শুধু ভিক্ষাই উদ্দেশ্য না, এই সুযোগে যদি আমার পোলাটারে খুঁজা পাই। চাচা, আপনি আপনার ছেলেকে পেয়ে যাবেন, আমি আপনার জন্য দোয়া করব। কিন্তু চাচা, ওর মুখটা এত শুকনো লাগতেছে কেন? ওকে কিছু খায়নি সকাল থেকে? না ম্যাডাম, সকালতে ভিক্ষা পাই নাই, খাওয়ামো করতে। ও আচ্ছা, দাঁড়ান চাচা, এই নাও। না না, তুমি না, তুমি একটা কাজ করো না, তুমি বরং ওকে নিয়ে কিছু খাওয়াই নিয়ে আসো। বেচারাটা কিছু খায়নি সারাদিন। ধরো। ম্যাডাম, আপনি আপনি অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ চাচা, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মতো গরিব মানুষের আরো অনেক সাহায্য করতে পারি। কি সমস্যা? কেন আছো সেই শহরে? কেন এসে বুঝো না? তোমার খুঁজতে আইছি। এই, আমার তোদের কি দরকার? কেন তুমি জানো না, একমাত্র তোমার কারণে আমি আর আমার দাদা ভিক্ষা করি, তারপর তুমি জিজ্ঞেস করতেছো কেন? শোন, তোকে একটা কথা বলি, আজকের মধ্যে চুপচাপ এই শহর থেকে গ্রামে চলে যাবি। আর যদি তোদেরকে আমি ঢাকা শহরে দেখছি না, তাহলে তোর একদম আমি মেরে ফেলবো। মেরে ফেলাও, আমার তো কষ্ট আর ভালো লাগে না। তাই না? তুই কি মনে করছিস খালি তোরে মারবো? সাথে তোর বুড়া দাদা আছে না, তারে শুদ্ধ মেরে ফেলাবো একদম। না বাবা, তুমি তুমি আমার
দাদার মাইরো না। এমনি তোমার হারা দাদা অনেক কষ্ট পাইছে। আজকে আমি যেমনি পারি দাদারে বুঝে গ্রামে চলে যাবো। কথাটা যেন তোর মনে থাকে। আর শোন, তোর দাদাকে কোনোভাবে বলবি না আমার সাথে যে তোর দেখা হয়েছে। ওঠ, এই নে 100 টাকা, কিছু খেয়ে এক্ষুনি গ্রামে চলে যাবি। চল, তোর দিয়েছি। মামনি, তুমি কি পেট ভরে খাইছো? হ্যাঁ ম্যাডাম, আমি পেট ভরেই খেয়েছি। স্যার আমার অনেক কিছু খাওয়াইছে। অনেক দিন পর আমি ভালো মন্দ খাইতে পারছি। চাচা, তাহলে আমরা যাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি খাস দিলে দোয়া করি মা, তঙ্গ মঙ্গল লোক। চলো। দাদু, হাসাই অনেক কিছু খাইছস? হয় দাদা, আমি তো কইছি আমি পেট ভরে খাইছি। আর দাদা, একটা কথা কই। ক দাদা ভাই, কি কইবি? চলো না, আমি শহর থেকে চলে যাই। কেন রে, এই শহর ছেড়ে যাইতেছ আজকে? আমি শহরে দম বন্ধ হয়ে আসে, আমরা বাইরে চলে যাই। আর তাছাড়া আমার মায়ের জন্য অনেক খারাপ লাগতেছে। দাদা ভাই, আমি বুঝতে পারতাছি তোর মায়ের লাগে খারাপ লাগতেছে, তুই একটা বাচ্চা মানুষ, কিন্তু তোর বাপেরে খুঁজতে হইব না? বাপেরে খুঁজতে হইব না? যেই বাপ নাকি আমার মনে রাখে নাই, কোনো খোঁজ খবর নেই না, ওই বাপেরে আমার খোঁজা লাগবো না। চলো আমরা গ্রামে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আর কয়টা দিন খুঁজি, তারপর না হয় গ্রামে যাবো গিয়া। না, তুমি যদি না যাও তাহলে আমি একলাই চলে যাবো। আরে কি কস? না না না, তোর কথাই সই, আজকে এই গ্রামে যাবো, আর থাকবো না এই শহরে। চল, আমার লয়ে চল। আরে দাদু ভাই, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? কেন নিয়ে আসলাম জানতে চাও? ওই যে দেখো। বৌমা, ছি বৌমা ছি, তোমার এতটা অধঃপতন, এসব আমি কি দেখতেছি? বাবা, বাবা ও হচ্ছে আমার ভালো একটা বন্ধু। চুপ করো, আমাকে শেখাতে এসো না। বন্ধুর সাথে কেউ রাস্তাঘাটে বেলাল্লাপনা করে না। সবচেয়ে বড় কথা হলো, আমার ছেলেটা মাত্র 3 মাসের জন্য সিঙ্গাপুর গেছে, তাও ব্যবসার কাজে, আর এইটুকু সময়ের মধ্যে তুমি ছি 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 বৌমা, আমি এটা তোমার কাছে আশা করিনি। বাবা, আপনি তো রাগ হচ্ছেন কেন? আর তাছাড়া আমরা তো অনেক কোটিপতি, তাই না? আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আর এটা নিয়ে তো রাগ হওয়ার কি আছে বলেন? বেয়াদব, কখনো না। আমরা কোটিপতি বলেই যা খুশি তাই করতে পারি না। প্রত্যেকটা মানুষের একটা নৈতিকতা থাকে। মানুষ যেখানে সেখানে অসভ্যতামি করতে পারে না। আর এই ছেলে, তুমি জানতে না ও বিবাহিত, ও একটা বাচ্চা আছে? জি আঙ্কেল, আমি জানতাম, কিন্তু কি করবো বলেন, আসলে আমি ওকে ভালোবাসি। ওর বাচ্চা আছে না কি আছে সেটা আমার দেখার বিষয় না, ওরা আমি ভালোবাসি, এটা আমার কাছে সব থেকে বড় ব্যাপার। জানতাম তোমার মতো অসভ্য ছেলের মুখে এসব কথাই মানায়। দেখে শুনে তো শিক্ষিত সভ্য মানুষ মনে হচ্ছে, কিন্তু মনের ভেতরটা তো নোংরা কেন? কোন সাহসে তুমি রাস্তাঘাটে আবার ছেলে বউর সাথে নোংরামি করতেছো? চুপ করুন, এতক্ষণ আপনার সব কথাগুলো আমি সহ্য করেছি। এটা না, তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য আনছো? বাবা, আপনি কিন্তু অনেক বেশি কথা বলতেছেন। আপনি আর একটা কথা আমার বন্ধুকে বলতে পারবেন না। না, তোমার বন্ধুকে আমি আর একটা কথা বলবো না, আর তোমার সাথে কথা বলার মতন কোনো রুচি আমার নেই। তবে আমার একটা কথার জবাব তোমাকে দিতে হবে। দাদু ভাই, আয়। কি বলেছিলে তুমি? কোটিপতির জন্য যা খুশি তাই করা যায় না? খুব ভালো কথা। আমার শুধু একটাই প্রশ্ন, তোমার এই মেয়ে যদি তোমাকে প্রশ্ন করে যে মা তুমি রাস্তাঘাটে এসব কি করছো, কিংবা এই লোকটাই বাকে, কি জবাব দেবে তখন? বাবা, আপনি একদম মধ্যবিত্ত মানুষদের মতো কথা বলতেছেন। আর তাছাড়া আমার মেয়ে যদি আমাকে প্রশ্ন করে, তাকে আমি কি বলবো?
আর তাছাড়া আমার মেয়ে যদি আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিতে বাধ্য? আর আমি খুব ভালো করে জানি যে ও আমার মেয়ে হয়ে কখনো এরকম প্রশ্ন করার সাহস আমাকে পাবেই না। হ্যাঁ, ঠিকই বলেছো। এখন হয়তো ও সাহস পাবে না, কিন্তু তুমি যে কার্যক্রম শুরু করেছো না, হয়তো একদিন এমন পরিস্থিতি আসবে যে প্রশ্নগুলোর উত্তর দিতে তুমি বাধ্য হবে। তোমাদের মতো নোংরা মন মানসিকতার মানুষের সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নাই। আমার ছেলে আসুক, এর একটা সিদ্ধান্ত হবে, তারপরেই আমি তোমার সাথে কথা বলবো। আর টিল দেন তুমি আমাদের বাড়িতে ঢোকার সাহসও করবে না। চল দাদু ভাই। ভাবি, কি এমন দরকার বলেন তো যে জন্য একেবারে ফোন করে আমার বাসায় চলে আসতে হলো? আসলে স্যার আপনার সাথে না আমার কিছু কথা ছিল। হ্যাঁ, প্লিজ বলুন না। দেখুন না, আমার যে হাজবেন্ড, ওকে নিয়ে আমি একদম সুখে নাই, জানেন তো। সব দিক দিয়ে শুধু ঝামেলা। ও ঠিকমতো বাসায় আসে না, ঠিকমতো আমাকে সময় দেয় না। আচ্ছা আপনিই বলেন, এইভাবে আমি কিভাবে ওর সাথে সংসার করব? আসলে ভাবি, ও তো মনে করেন আমার সাথেই জাস্ট আমার কয়েক পদ নিচে জব করে। স্ট্রাগল না করলে লাইফে তো আর শাইন করা যায় না, এই জন্য হয়তো সময় সেভাবে দিতে পারে না। দেখবেন এক সময় ঠিকই আপনাকে সময় দেবে। না, ও কখনো আমাকে সময় দিতে পারবে না। আর তাছাড়া ও যে একটা ছোট জব করে, এরকম ছোট জব আমার পছন্দ না। আর দেখুন না আপনি কত বড় একটা জব করেন, কত টাকা ইনকাম করেন। দেখুন ভাবি, আসলে এক লাফে তো আর গাছে ওঠা যায় না। সেও পরিশ্রম করছে, একটা সময় ঠিকই আমার অবস্থানে আসবে। আর আমিও তো জীবনে কম পরিশ্রম করিনি। আপনি কোনো টেনশন রাখেন না, আপনি বাসায় চলে যান, আর আমি দেখবো যাতে করে ও দ্রুত ওর যোগ্যতা অনুসারে পদোন্নতি পায়, আমি দেখবো। কিন্তু স্যার আমি তো এতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আর তাছাড়া আমি তো চাই আপনার মতো একজন মানুষ যে কিনা অনেক টাকা ইনকাম করবে। ভাবি, এসব কি করছেন? আপনি আমার জুনিয়রের স্ত্রী। হ্যাঁ, আমি জুনিয়র স্ত্রী, কিন্তু আমি আর জুনিয়র স্ত্রী হয়ে থাকতে চাই না। আমি থাকতে চাই আপনাদের মতো সিনিয়রদের সাথে। বুঝতে পারছি ভাবি, আপনি যে এরকম একটা কুটিল চিন্তা নিয়ে আমার বাসায় আসবেন যেটা আমি কল্পনা করতে পারি। ভেবেছিলাম হয়তো বা কোনো সৎ চিন্তা নিয়ে আপনি আমার সাথে দেখা করতে এসেছেন। আপনি এখন আসতে পারেন। না, আপনি যেহেতু বুঝতেই পেরেছেন যে আমি অসৎ চিন্তা নিয়ে এসেছি, তাহলে আপনি আমার এবার অসৎ চিন্তা দেখতে পারেন। আর আপনি যদি আমার কাজে বাধা দেন, আমি কিন্তু চিৎকার করব। আর চিৎকার করতে হবে না, আমি নিজে চলে এসেছি। তুমি এখানে? হ্যাঁ, তুমি যখন বসকে ফোন দিয়ে এখানে আসতে চেয়েছো, তার কিছুক্ষণ পরে বস নিজে আমাকে ফোন দিয়েছে আর বললো এখানে আসার জন্য। আর ভালোই তো হয়েছে, আমি যদি এখানে না আসতাম তাহলে তো তোমার এই আসল রূপটা আমি কখনোই জানতে পারতাম না, কিংবা দেখতেও পারতাম না। শান্ত সাহেব কার সাথে সংসার করে? এনার ভেতরে তো মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই, শুধু আছে টাকা আর লোভ। আমি এতদিন ভাবতাম যে আপনার পরিবারের অশান্তি বোধ হয় আর্থিক দুরবস্থার কারণে, কিন্তু তা নয়। ওনার সমস্যা তো চরিত্রে। উনি একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা, আর আপনাকে তার রূপটা দেখানোর জন্যই আমি ফোন করেছিলাম। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে আজকে আপনার মতো এরকম সৎ একজন মানুষের কারণে ওর মতো একটা লোভী খারাপ মহিলার চরিত্রটা সম্পর্কে আমার জানা হয়ে গেল। আজকে স্যার আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে আমার ওয়াইফ কতটা খারাপ। কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে নিজের কাপড় চোপড় যা কিছু আছে সবকিছু নিয়ে নিজের বাপের বাড়ি চলে যাবে। টেনশন করো না, সময় মতো আমি তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। গেট আউট।